সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমুদ। সরকারকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন। নতুন দল আত্মপ্রকাশের ঠিক পরদিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ তোলেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। সরকারের থেকে নতুন দলকে সহযোগিতা না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগেরও আহ্বান জানান তিনি। এর আগে সরকারের নিরপেক্ষতা বিষয়ে বিএনপি বলেছিল, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন হতে পারে। সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নির্বাচন ও নিরপেক্ষতা প্রসঙ্গ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলে বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতা নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং প্রথম রমজানে হরেক রকমের সামগ্রী দিয়ে ইফতার, পুরান ঢাকায় জমজমাট কেনাবেচা, ফলের দামে উত্তাপ, বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। আমরা আলোচনায় আসি। প্রথমেই আমাদের মাঝে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা দুদিন হলো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, আপনাদের রাজনৈতিক দল, এবং সেই দল নিয়ে অনেকের মনে নানা ধরনের কৌতূহল আছে। আপনাদের একটু পরিকল্পনাটা শুরুতে জানতে চাই যে আপনারা কি আগামী নির্বাচনে 300 আসনেই আপনাদের দলের পক্ষ থেকে প্রার্থী দিবেন কিনা, সেটি আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। প্রশ্নটা হচ্ছে যে আগামী নির্বাচনে আমরা 300 আসন প্রার্থী দিব কিনা, এই প্রশ্নের সাথে আর একটা মানে সম্পৃক্ত প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কারোর সাথে জোট করছি কিনা, একত্রে নির্বাচন করছি কিনা। আসলে হচ্ছে এই হিসাবে আমরা এখন পর্যন্ত বসিনি। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক শক্তি হিসাবে, বিভিন্ন প্ল্যাটফর্ম হিসাবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একই সাথে আমরা সারা বাংলাদেশে জুলাইয়ের যে চেতনা, স্পিরিট, সেটিকে বাঁচিয়ে রাখার জন্য, এবং যেই রাজনৈতিক একটা শক্তি বাংলাদেশে তৈরি হয়েছে, দলের যারা মধ্যে ছিল না বিভিন্ন জায়গায়, তারা একত্রিত হয়ে আমাদের এই 6 মাসের মধ্যে আমরা অনুভব করেছি যে বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষা, সেটিকে বাঁচিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক একটা শক্তি প্রয়োজন, সেটি আমরা তৈরি করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের নির্বাচনী হিসাব তৈরি হয়নি। তবে আমরা মনে করি যে একটি রাজনৈতিক দল যেটি জনমানুষের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতে চায় এবং মানুষের জন্য কাজ করতে চায়, তার গভর্নমেন্টে যেতে হবে। যদি এই মানুষের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতে হয়, সেই গভর্নমেন্টে যাওয়ার জন্য তার আসলে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা নির্বাচনের যখন পরিকল্পনায় যাব, আমরা অবশ্যই 300 আসনকে মাথায় রেখেই আমরা আগাবো। কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে আমাদের এরকম কোনো আলাপ হয়নি। কিন্তু তার আগে আমরা মনে করি যে আমাদের আগামীর যে নির্বাচন, সেটি হওয়া উচিত আসলে গণপরিষদ নির্বাচন, যেটিকে কেন্দ্র করে আসলে সংবিধান রচনা হবে, এবং সেই সংবিধানের মধ্য দিয়ে আসলে মানুষের যেই সমস্ত জায়গাগুলোতে বর্তমান সংবিধান মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, কিংবা আসলে যেই সমস্ত জায়গাগুলো একটি ব্যক্তি, পরিবার কিংবা হচ্ছে দলকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেলে, সেই জায়গাগুলো সংশোধন করে, এবং সেই সংবিধানের পাশাপাশি আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো গত 15 বছরে আওয়ামী লীগ ধ্বংস করে ফেলেছিল, কিংবা অনেক পুরনো আইন দিয়ে পরিচালিত হচ্ছে, সেই জায়গাগুলো স্বাধীনভাবে কিভাবে ফাংশন করতে পারে, সেই ব্যবস্থাগুলো তৈরি করার মধ্য দিয়ে একটা রাষ্ট্র জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হবে, এবং তখন আমাদের আসলে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। মানে আপনারা আগে এক দফা গণপরিষদ নির্বাচন চান, তারপরে জাতীয় পরিষদ নির্বাচন চান, এমন নাকি? আমরা তো শুনেছিলাম যে গণপরিষদ নির্বাচনই চান, সেটাই আসলে সংসদ আকারে কার্যকর হবে, এরকম একটা ফর্মুলা কথা শুনেছিলাম। মানে আমরা মনে করি যে গণপরিষদ যে নির্বাচনটা, সেটা আসলে আমাদের মূল এসেন্সটা কি? এসেন্সটা হচ্ছে যে বর্তমান সময়ে যে সংবিধানটা রয়েছে, সেই 72 সালের সংবিধানটা দেখেন যে প্রায় 15 বারের বেশি এটাকে সংশোধন করা হয়েছে, এবং আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে,
আওয়ামী লীগ বা ফেসিবাদীরা তো পালিয়ে গিয়েছে, এর ছাড়া যারা রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেই কিন্তু এই সংবিধানের আমূল পরিবর্তন চায়। যেমন 100+ সংবিধানে ধারা রয়েছে, সেখানে বিএনপি 50টার বেশি হচ্ছে সেটার পরিবর্তন বা সংস্কার চায়। তো এরকম করে আমরা মনে করি যদি শুধুমাত্র সংশোধনীর মধ্য দিয়ে এটি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু এটি সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে আপনারা আগামী জাতীয় নির্বাচন যেটা চাচ্ছেন সেটা কি সেটি পার্টিকুলারলি গণপরিষদ নির্বাচন একইভাবে সেটা প্যারালালি একটা না, এটা জাতীয় পরবর্তীতে সংসদ হিসেবে কাজ করবে? আইনসভা হিসেবে কাজ করতে পারে, এটি নিয়ে আমাদের আলাপ হতে পারে, কিন্তু আমাদের সংবিধানটা পরিবর্তন বা হচ্ছে নতুন সংবিধান লিখনের জন্য আমাদের আসলে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনটা দরকার। জি, ধন্যবাদ। মাহবুব কামাল ভাই যেমনটি বলছিলেন, আমাদের তরুণ যে নেতা তিনি বলছিলেন যে গণপরিষদ নির্বাচন আগামীতে তারা চান। আপনার কি মনে হয় যে গণপরিষদ নির্বাচনের দাবিতে অন্যান্য যারা বড় রাজনৈতিক দল আছে, বিএনপি সহ অন্যান্যরা, তারা কি রাজি হবে কিনা, আর সামগ্রিকভাবে আপনি দলটার ভবিষ্যৎ কি দেখেন? আচ্ছা, পরের অংশটার উত্তর আগে দিয়ে নেই, সামগ্রিক যে কীভাবে দেখছি আর কি আমি। সেটা হলো, আমি ওনাদের যে কালকের যে সমাবেশ মহাসমাবেশ আমি যেতে পারি নাই, কিন্তু পরে আমি দেখছি সব আর কি। সেটা হলো যে মানে ছোট ছোট অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা দুইটা মেজর জিনিস আমি একটু বলি, তার সুবিধার জন্য আমি বলি। একটা হচ্ছে যে মানে আমি দেখলাম একটা ভিডিওতে যে সার্জিস আলম এবং পাটোয়ারি সাহেব তারা প্রমিনেন্স আনার নিজেকে প্রমিনেন্ট করার জন্য একটু ঠেলাঠেলি করছেন আর কি, মানে কে নাহিদের পাশে দাঁড়াবেন ইত্যাদি। এটা কিন্তু ইট সিগনিফাইজ আওয়ার মানে ফিউচার অফ দিস পলিটিক্যাল পার্টি। ইটস এ সিগনিফিকেন্স। এটা উনি বুঝবেন কিনা আমি জানি না, আপনাদের ভালোর জন্য বলছি। সেটা হচ্ছে, দেখেন আমাদের বাংলাদেশের যে 53 বছরের রাজনীতি, সেটাতে আমরা দেখি মানে একটা ফিচার দেখি যে ডাইনেস্টি লিডারশিপ যদি না থাকে তাইলে সব দল ভেঙে গেছে। অনলি ডাইনেস্টি লিডারশিপ যেখানে আছে, যেমন আওয়ামী লীগ ডাইনেস্টি লিডার, ভাঙার চেষ্টা হয়েছে, আবার মার্চ করতে হয়েছে। বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, আবার মার্চ করতে হয়েছে। কিন্তু আদার যে দলগুলো সেগুলো প্রত্যেকটাই ভেঙে গেছে এবং সবগুলো ব্র্যাকেট বন্দি হয়েছে। যেমন আমি জাসদ করতাম, কি হয়েছে, জাসদ রব, জাসদ ইনু, জাসদ আম্বিয়া, জাসদ মহিউদ্দিন, এরকম। আবার জাসদ ভেঙে বাসদ হইল, সেইটা বাসদ মাহবুব, বাসদ খালিকুজ্জামান, আবার বাসদ মাহবুব ভেঙে আবার হলো। এবং 75 সালে আমি ঢাকা ইউনিভার্সিটির দেয়ালে একটা চিকা দেখছিলাম, 75 সালে, তখন ওনার জন্মই হয় নাই। সেটা হচ্ছে পূর্ব বাংলা সর্বহারা পার্টির রানা হায়দার গ্রুপের অবশিষ্টাংশের চক্রান্ত হইতে সাবধান। বুঝে নেবার, পূর্ব বাংলা সর্বহারা পার্টি, তার রানা হায়দার গ্রুপ, তার অবশিষ্টাংশ, সেই চক্রান্ত থেকে সাবধান। এই চিকাটা আমার মনে আছে। তো এই যে মানে সার্জিস আলম এবং পাটোয়ারি সাহেবের যেটা আমি দেখলাম ভিডিওতে, এইটা আমাকে একটু সাসপেক্টেস করে তুলছে যে এই দল কি মানে আবার ব্র্যাকেটবন্দি হবে কি না। মানে জাতীয় নাগরিক পার্টি সার্জিস, জাতীয় নাগরিক পার্টি পাটোয়ারি, মানে ব্র্যাকেটের মধ্যে আর কি, বা এরকম। তো এই দিকটা মানে আমাদের রাজনীতিতে কি হয় দেখেন, এই খুব সূক্ষ্ম এগুলি ব্যাপার, হ্যাঁ, সবাই বোঝে কি না আমি জানি না, যে যা আমার নয় তা ধ্বংস করো, এটা হচ্ছে রাজনীতি। যেমন শেখ হাসিনা, যা কিছু হতে হবে আমার হাত দিয়ে হতে হবে। শেখ হাসিনার সাইকিট তো এই ছিল, দেশের উন্নয়ন হোক বা না, উন্নয়ন না হলে না হবে, কিন্তু উন্নয়ন হলে আমার হাত দিয়ে হইতে হবে, আর কারো হাত দিয়ে হওয়া চলবে না। এবং যা আমার নয় তা ধ্বংস করো, এইটা হচ্ছে আমাদের রাজনীতির একেবারে কি বলে যে এসেন্স আর কি এটা। সো এইখানে এবং লিডারশিপ মানে দলগুলি ভাঙে কেন, এই দলগুলি ভাঙে হচ্ছে মানে লিডারশিপ প্রতিষ্ঠা করার জন্য, যে আমি পিছনে পড়ে গেলাম, আমার লাভ হলো কি, হ্যাঁ এত কিছু করলাম, আমাকে সামনে যেতে, যখন সামনে যেতে গেলে তাহলে তো ক্ল্যাশ হবে। তখন ওই কী হয়, একটা থিওরিটিক্যাল ডিবেট হয়, একটা তাত্ত্বিক ডিবেট হয়, অযথা একটা ডিবেট হয়ে তারপরে ভাগ হয়ে যায়। হ্যাঁ, সেটাকে করা হয় কি, একটা ইডিওলজিক্যাল ভ্যানিয়ার দেওয়া হয়, আদর্শগত, যে ওরা এই চায় আমরা এই চাই। আসলে কিন্তু দ্বন্দ্বটা লিডারশিপের। হ্যাঁ, এইটা মানে থিওরিটিক্যাল ডিবেট দিয়ে এইটাকে কাভার করার চেষ্টা করা হয়। তো এগুলি আমরা দেখছি আর কি। হ্যাঁ, ফলে এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে মানে এটা এই দলটা, আমি ওই যখন দলগুলো ভাঙতেছিল আমাদের জাসদ বা বামপন্থী দলগুলো, তখন আমি একটা থিওরি বাইর করছিলাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার থিওরি অফ রেভলিউশন, মানে বিপ্লবের আণবিক তত্ত্ব। মানে ম্যাটারকে যত ভাঙা হবে ম্যাটার তত শক্তিশালী হবে, এটাই তো অ্যাটমিক এরিয়া, মানে ভাঙতে ভাঙতে এটার শক্তিশালী করো। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে এই যে আপনারা দল করলেন না, এই যে মহাসমাবেশ করলেন,
তো মানে লজিস্টিক সাপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে এসছে বলে আমরা খবর পেয়েছি। যেমন পিরোজপুরের ডিসির যে একটা সেটা গাড়ি ব্যবহার ফেসবুকে ভেসে বেড়াচ্ছে এবং এটা আপনারা প্রোটেস্টও করেন, তার মানে এটা সত্য। তাইলে এখন সরকারি গাড়ি ব্যবহার করে করেছে মনে হয়, করেছেন, প্রোটেস্ট করেছেন? না, ঘটনাটা সত্য, ঘটনা সত্য। আচ্ছা, মানে আমরা এটাকে করেছি, মানে এটা যে আমাদের উদ্যোগে হয় সেটা বলেছি, বাট ঘটনা ঘটেছে, মানে ঘটেছে। তাইলে এই যে মানে দেখেন বাজারে কথা আছে যে আপনাদেরটা হচ্ছে কিংস পার্টি, আপনাদের কেউ কেউ বলে বিএনপিও তো কিংস পার্টি। এইটা দিস ইজ নট অ্যান অ্যান্সার। বিএনপি কিংস পার্টি কি না সেটা দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ডিবেট। আপনারা কিংস পার্টি কি না সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, বিএনপি কি, যেমন এইটা অদ্ভুত লাগে, যেমন যদি বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে যখন চাঁদাবাজির অভিযোগ করা হয় তখন বলে যে বিএনপি চাঁদাবাজি করতেছে। আরে বিএনপি চাঁদাবাজি করতেছে তাতে কি হয়েছে? আপনারা চাঁদাবাজি করছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, তারপরে কিংস পার্টি, বিএনপিও তো কিংস পার্টি। তো এগুলি কোনো লজিক না। কথা হচ্ছে আমরা সবসময় কি দেখছি, আমরা সবসময় দেখছি ছাত্ররা সবসময় অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। আমাদের যে লং যে হিস্টোরি, সব সময় ছাত্ররা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যেখানে ছাত্রদের দল করার পিছনে সরকারের পৃষ্ঠপোষকতা আছে। দিস ইজ কোয়াইট এ ডিফারেন্ট মানে টাইমে আমরা আসি আর কি। কখনোই ছাত্ররা প্রো এস্টাবলিশমেন্ট ছিল না, কখনো, নেভার ইন দ্য হিস্ট্রি। আচ্ছা, তো এই যে মানে সরকারি লজিস্টিক্স ব্যবহার করে, তারপরে অনেকে বলে যে টাকা পয়সাও নাকি আপনারা শুনেন, পলিটিক্যাল পার্টি করতে গেলে ওয়েস্টে যেটা হয় আপনাদের ফান্ড কোত্থেকে আসতেছে, কিভাবে খরচ হচ্ছে, এইটার একটা অ্যাকাউন্টস অডিট থাকতে হয়। সব জায়গাতে তাই, ওয়েস্টে সব জায়গাতে তাই। কোত্থেকে ফান্ড আসলো, কিভাবে খরচ হচ্ছে, এইটার আপনার টাইম টু টাইম এটার অডিট হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন পেলাম, সেগুলো আমারও প্রশ্ন ছিল। আমি এক এক করে শান্তর কাছে জিজ্ঞেস করে তারপরে আবার আপনার কাছে ফিরি। মাহবুব ভাই, প্রথম প্রশ্ন হতো যে আপনাদেরকে যখনই বলা হয় যে আপনারা কিংস পার্টি হচ্ছেন কিনা, আপনারা বিএনপির দিকে ঠেলে দেন যে বিএনপি তো কিংস পার্টি, সেটা কোনো উত্তর নয়। মাহবুব কামাল ভাই বলছেন, তো সেই বিষয়টাকে আসলে আপনারা বিএনপিকে খোঁচা না দিয়ে আপনারা কিভাবে অ্যাড্রেস করতে পারেন? ধন্যবাদ। মাহবুব কামাল ভাই যতগুলো জায়গা অ্যাড্রেস করেছেন অলমোস্ট সবগুলো জায়গার সাথে আমি একমত, বা আসলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে দেখেন, যেমন আমি এক এক করে প্রথম করে আসি, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি এবং শারজিস আলমের যে কথাটা বললো, যে ভাই পরবর্তীতে যেটা বলেছেন যে এরকম ব্যক্তি একটা ইডিওলজি হয়ে ওঠা কিংবা ব্যক্তি নিজের করায়ত্তর মধ্যে নিয়ে আসার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে বাংলাদেশে অনেকগুলো দল ভেঙেছে এবং একই সাথে আমরা নিকট অতীতেও আমরা দেখেছি যে তরুণদের আরও দল হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আগেও হতে পারতো, সেগুলো এরকমভাবে ভেঙেছে। সো সেই জায়গাগুলোতে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল এবং এই দলটা হওয়ার আগেও অনেক ধরনের এই নেতৃত্ব নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আমি এখানে যেটা দেখি সেটা হচ্ছে যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকাটা ভালো, কিন্তু সেটার একটা লিমিট থাকাটা ভালো, যে আসলে প্রতিযোগিতার জন্য আমি কতটুকু নামতে পারবো কিংবা আসলে কোন পর্যায়ে গিয়ে আসলে সেটাকে ডিবেটেশন দিব। তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই আমরা যে স্পিডটা পেয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও আছে কতগুলো আমি জানি না, যে এরকম লক্ষাধিক মানুষের সামনে একটা দল জনগণের ভাষায় নিজেকে প্রকাশ করছে, তো সেটি যদি ডিভাইড হয়ে যায় আমরা কিন্তু এর কিছুই থাকবে না, আর আমরা কিছুই পাবো না। ঠেলাঠেলিটা কি শুধু মঞ্চের উপর, না ভেতরেও আছে? না, ভেতরে ঠেলাঠেলি নেই। এটা হয়তো হতে পারে যে আন্দোলনের প্রেক্ষিতে শারজিস এবং নাহিদ একসাথে আন্দোলন করেছে, ওরা 6 জন ডিবি অফিসে ছিল, ওদের একটা কেমিস্ট্রি ছিল, এই জন্য হয়তো শারজিস নাহিদের পাশে দাঁড়াতে চেয়েছে। হ্যাঁ, সেইটা যে মানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে একটু সরে যেতে বলেছে, এটা আসলে আমি ঠেলাঠেলি পড়তে এখনো দেখছি না, কিন্তু আমাদের ভাইয়ের এসেন্সটা আমি নিতে চাই যে এই সতর্কটা আমাদেরকে থাকতে হবে। আমি এটাকে বিগ ইস্যু মনে করি না, কিন্তু এই বিগ ইস্যু যেন না হয় এই জন্য আমাদের দলের গণতান্ত্রিক চর্চাটা রক্ষা করতে আমরা চাই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিংস পার্টি কিংবা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ আসলে আমরা বলি যে বিএনপিও চাঁদাবাজি করে কিংবা হচ্ছে তাহলে সমস্যা কি? আমিও এখানে বলতে চাই যে আসলে আমি যদি বলি যে বিএনপিও চাঁদাবাজি করে, তাহলে তো বিএনপি একটা দল আছেই, তাহলে আর এই নতুন দল বা নতুন রাজনৈতিক শক্তির তো আসলে প্রয়োজন নেই। কিংবা ছাত্ররা যে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবে সেই জন্যই কিন্তু 2000 মানুষের জীবনটা দিল, কিন্তু এখন তো এটা লজিক হতে পারে না। এই জন্য কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে যেহেতু আমাদের সারা বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা ব্যানারের অনেক মূল্য তৈরি হয়েছে। বাংলাদেশের অনেকগুলো জায়গায় জানেন যে বৈষম্য বিরোধীর কোনো সমন্বয়ক ছিল না, কোনো ব্যানার ছিল না।
আন্দোলনের সময় কিছু মানুষ একত্রিত হয়ে আন্দোলন করেছে, কিংবা আন্দোলন পরবর্তী সময়ে নিজেরা সেখানে সমন্বয়ক দাবি করে, তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো যোগাযোগ নেই। তারা আসলে আন্দোলনকারী ছিল কিনা, মানে গ্রাম পর্যায়গুলোতে যেটা হয়েছে সেই জায়গাগুলোতে নেই, তারা ওইখানে একটা গ্রুপ, প্রেশার গ্রুপ হিসেবে, যেহেতু ল অ্যান্ড অর্ডারটা হচ্ছে ভঙ্গুর আমরা জানি, কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ফাংশন করে না, সেই জায়গা থেকে, এবং সবসময় তারা একটা প্রেশারের কাজ করা মানুষ যারা প্রশাসনিক কাজ করে, সেই জায়গায় এরকম কিছু ঘটনা ঘটতে পারে। কিংবা এই আন্দোলন করেছে বলেই যে তার এখনকার অন্যায়কে মাফ করে দিতে হবে, এটা আমরা মনে করি। এই জায়গা থেকে দলীয়ভাবে আমরা খুব কঠোর, এবং এইটার একটা কিভাবে এটা সমাধান করা যায় এবং এই প্রক্রিয়াটা কিভাবে বাছাই করা যায় এই পুরো জনগোষ্ঠীর মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমরা আশা করি যে এখানে আমরা সফলতার কাছাকাছি যেতে পারবো। গভর্নমেন্ট লজিস্টিক এটা খুবই বড় একটা ক্লেম, এবং আমরা এটাও বলতে চাই যে আসলে বিএনপি কিংস পার্টি হলেও বিএনপি কিন্তু পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে মানুষের কাছে প্রমাণ করেছে যে তারা জনগণের দল। তো তার একটা ঐতিহাসিক সিচুয়েশন ছিল, এবং বিএনপি যদি ভুলও করে থাকে সেই ভুলটা দিয়ে তো আমার এটা জাস্টিফাই হতে পারে না। কিন্তু আমাদের দল গঠনে আমি একবার দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের রাজনৈতিক যে দলীয় কাঠামো, সেই জায়গায় আমরা কোনো ধরনেরই সরকারি পৃষ্ঠপোষকতা গ্রহণ করছি না। ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কি, দেখেন শারজিস আলম কিংবা হচ্ছে হাসান আব্দুল্লাহ বলেন, এইরকম যারা গণঅভ্যুত্থানের, এটা হচ্ছে ন্যাশনালি এলাকায় কিছু এরকম লিডার তৈরি হয়েছে যারা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, তারা যখন একটা জায়গায় যায় তাদের কথা কিন্তু মানুষ মূল্যায়ন করে, কিংবা তারা যখন কোনো একটা কাজ করে সেই কাজের কিন্তু অন্যরকম একটা চাহিদা আছে, এবং অনেকে আকবারই তাদেরকে সহযোগিতা করতে চায়। এই জায়গাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদিও, কিন্তু সেই পেশাটাকে সতর্ক তো অনেক হোসেন সাদ্দাম ইনানকেও করতো, মানে সাহায্য করে, আকবরী সাহায্য করে। আমি এটাই বলছি যে এই জায়গায় ব্যক্তি নেতাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু আমি বলছি যে এই তারা যখন যায় তখন তাদেরকে যখন মানুষ এরকম ঘিরে ধরে, কিংবা হচ্ছে যখন এই আমাদের মানুষগুলোর কথায় অনেকগুলো কাজ হয়, যেমন মনে করেন একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনে হাসনাত গিয়ে তাদের পক্ষে কথা বললে যদি সেটা গভর্নমেন্ট শোনে, এটা কিন্তু কোনো ধরনের কোনো অন্যায় না। কিন্তু দল গঠনের ক্ষেত্রে আমরা শুরুতে যখন নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদ এদের কারো সম্পৃক্ত হওয়ার কথা ছিল, আমরা তখনও বলেছি যে সরকারে থাকলে তার দলে আসতে পারবে না। এবং এই পিরোজপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগীদের দল হচ্ছে, আমাদের নির্দেশনা ছিল এলাকাগুলোতে যে আপনাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব, আমাদের একটা ঐতিহাসিক মুহূর্তে আপনারা একত্রিত হতে পারেন আমাদের সাথে। আমরা কোনোভাবেই কোনো ডিসি অফিসে বলেন, কোনো এসপি অফিসে বলেন, কোথাও কোনো ধরনের সহযোগিতা সাহায্য করার জন্য কোনো নির্দেশনা দেয়নি, এবং নেতাকর্মীদের স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল এই জন্য চাঁদাবাজি করা যাবে না, কিংবা হচ্ছে এই জন্য মাসেল পাওয়ার ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যক্তি উদ্যোগে যদি একটা প্রেশার গ্রুপে, ওই ডিসিও কিন্তু কোনো ধরনের কোনো গভর্নমেন্টের উপদেষ্টা বা কারো থেকে ডিরেক্টেড হয়ে এই কাজটা করে নাই। যেটা হয় যে একটা জায়গায় যদি 100-500 লোক থাকে, সেই লোকের প্রেশারে হয়তো কেউ কোনো ধরনের কাজ করতে পারে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমরা শুধুমাত্র গভর্নমেন্টের কাছ থেকে, এই গণঅভ্যুত্থান সরকার থেকে দল হিসেবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমরা ফেয়ার পলিটিক্সটা করতে চাই। আমাদের রাস্তায় যেন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কেউ যেন আমাদেরকে মেরে না ফেলে, আঘাত না করে, কিংবা আমাদেরকে যেন স্পেসটা দেওয়া হয়। আমরা মনে করি আমাদের যদি স্পেস দেওয়া হয়, আমরা যেভাবে জুলাই আমরা মানুষকে একত্রিত করতে পেরেছি, আমরা আবার মানুষকে একত্রিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজনৈতিক সফলতা অর্জন করতে পারবো। গাড়ি আর প্রশাসনের সহযোগিতা চান না কোনো প্রকার, আমরা কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা চাই না, আমরা শুধুমাত্র একটা রাজনীতি হিসেবে একটা ফেয়ার ট্রিটমেন্ট চাই। আচ্ছা, শেষ প্রশ্ন সেটা হলো যে আপনাদের যে 28 তারিখে যে বড় আত্মপ্রকাশের সমাবেশ হলো, সেখানে অর্থের যোগান কোত্থেকে আসলো? অনেকেরই প্রশ্ন, মাহবুব কামাল ভাই সেই প্রশ্ন দিকে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের যেই সমাবেশটা হয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এমন অনেক মানুষ যুক্ত হয়েছে যারা নিজেরাও আর্থিকভাবে স্বাবলম্বী। যদি আমাদের নাগরিক কমিটিটা যখন শুরু হয়েছে তখন এই প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে চলছি, যে দেখেন আপনাদের এই টকশোতে একটা সম্মানই দেন আপনারা, হ্যাঁ, সেই সম্মানীটার পর্যন্ত কিন্তু আমাদের দলে আমাদের অর্ধেক দিয়ে দিতে হয়। তার মানে এইরকম ভাবে আমাদের নিজস্ব কন্ট্রিবিউশনে আমরা নিজেরা একটা চাঁদা দিয়েছি 28 তারিখ প্রোগ্রামের উপলক্ষে, এবং আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা কোনো বিগ ডোনেশন নেই নাই যে একটা গ্রুপ থেকে আমরা 100 কোটি টাকা নিলাম, তাকে আমরা হচ্ছে পরবর্তীতে সার্ভ করবো, এরকম বিগ ডোনেশন নেই নাই। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সবাই সামর্থ্য অনুযায়ী ছোট ছোট কন্ট্রিবিউট করছে, এবং আমাদের তো তেমন খরচ না। একটা প্রোগ্রামে দেখা যাচ্ছে যে স্টেজ এবং মাইক এবং লজিস্টিক্সের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর জন্য আমাদের নিজস্ব কমিটি মেম্বারদের কন্ট্রিবিউশন, এবং আমাদের সারা বাংলাদেশে যারা সদস্য রয়েছে নেতাকর্মী যাদের কন্ট্রিবিউশন, এবং পাশাপাশি আমাদের সাথে যে সমমান আমাদের রাজনৈতিক সহযোগীরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, তাদের সামগ্রিক কন্ট্রিবিউশন আমাদের একেবারেই মিনিমাম যতটুকু একটা প্রোগ্রাম করা প্রয়োজন। সারা দেশে আপনাদের কত এখন এনলিস্টেড কর্মী আছে? আমাদের জাতীয় নাগরিক কমিটির 400-র অধিক উপজেলায় হচ্ছে কমিটি রয়েছে।
সো প্রত্যেকটা কমিটিতেই এভারেজে দেখা যাচ্ছে 100 প্লাস হচ্ছে বা 200 কোনো জায়গায় 500 তাদের 1000 কাছ থেকে টাকা নিয়ে আপনারা এই তো আমাদের সবাই যে যার মতো করে কন্ট্রিবিউট করেছে এবং মানে আমরা কোনো বড় গ্রুপ থেকে আপনারা চাঁদা নেন মানে আমরা মানে এরকম ভাবে চাঁদা নেন যার বিনিময়ে আবার তাকে আমাদেরকে কোনো ধরনের সুবিধা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল ভাই। অনেকগুলো প্রশ্ন হয়তো আপনি উত্তর পেয়েছেন, আপনার নিশ্চয়ই কিছু বলার থাকলে বলতে হ্যাঁ, পারেন। বলছি। আমি আপনাকে দুটি প্রশ্ন করতে চাই। সেটা হলো যে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন যে গুটি কয়েক ছাত্রনেতা সরকার এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, আপনি কি তেমন মনে করেন কিনা? এটাই আপনার কাছে প্রশ্ন। না, ওনার কথাগুলি অনেকগুলো ডিবেটেবল, তাহলে আপনার তো সময় কম। আমি একটা ছোট বলি, এই যে চাঁদার ব্যাপারটা না, তাইলে আপনারা যে রংপুরের যে নাহিদ যে এই যে বিভাগীয় যে একজন নেতা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? তার তো একটা বের হয়েছে, সে ওই যে বালু তোলার ক্ষেত্রে সে টাকা চাইছে এবং সে বলতেছে ডিসি ইউনোকে ম্যানেজ করতে হয়, তাকে কি তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশনে গেছেন আপনারা? আমি নাহিদের ঘটনাটা আপনার কাছ থেকে শুনলাম, এটা জানি না। যদি আমাদের এরকম মানে পলিসিগত হচ্ছে যে কারো বিষয়ে সেটা আমরা আইনি অ্যাকশন নেওয়ারও কথা বলছি এবং পাশাপাশি আমাদের সাংগঠনিক বহিষ্কার। আমার সময় কমে যাবে। আচ্ছা, কথাটা হচ্ছে যে দেখেন, এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। 5 অগস্টে ছাত্রদের যে বিশাল দেখেছিলাম আমরা, সেটা কিন্তু 28 তারিখে দেখা যায় নাই। যদিও সার্জিস বলেছিলেন যে 2 লাখ লোকের সমাবেশ ঘটাবেন, কিন্তু আসলে 2 লাখ হয় নাই, আরও অনেক কম হয়েছে। এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, তারপরে লজিস্টিক ব্যবহার করে নিয়ে আসা হয়েছে, সবটা মিলে কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টিং। আপনাকে আমি মানে বাস্তবতাটা বলছি। দেখেন, এটা আগে বলে নেই, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন। আমি কিন্তু আগামী নির্বাচনে ভোট দিব না। কেন জানেন? আমি যতবারই ভোট দিয়েছি ততবারই ওই সরকারের মধুচন্দ্রিমা শেষ হওয়ার আগেই আমার বোধোদয় হয়েছে যে আসলে ভোট দিয়ে আমি ভুল করেছি। প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে 6 মাসের মধ্যে আমার বোধোদয় হয়েছে যে ভোট দিয়ে আমি ভুল করেছি। সুতরাং আমি আগামী নির্বাচনে ভোট দিব না। হ্যাঁ, সবাই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, যে যাবে, সুতরাং আমার ভোটই দিব না আমি। সুতরাং আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেন না। দেখেন, কথাটা হচ্ছে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করি আগে, তারপরে আপনারা কি শহীদ মিনারে গেছেন? এত বড় যে একটা সমাবেশ করে শহীদ মিনারে গেছেন আপনারা? নতুন কমিটি যান নাই এবং ই ডিড নট ফিল ইট নেসেসারি। না, এরকম না, আপনি শেষ করেন, আমি বলছি। 2 নম্বর হচ্ছে, আপনারা সোসাইটির একটা এনলাইটেন্ড সেকশন, ইউনিভার্সিটি শিক্ষিত ইত্যাদি। এই যে জগদীশচন্দ্র বসু, সত্যেন সেন, বেগম রোকেয়া, এদের নাম যে মুছে ফেলা হচ্ছে, যারা নন পলিটিক্যাল এন্টিটি, এবং এটা অনেক আগের ইতিহাসের অংশ, যার সাথে যে সমস্ত নামের সাথে নাম আমাদের প্রগতির সঙ্গে সম্পর্কযুক্ত, শুধু বাঙালি না, মানে কি বলে যে মানব জাতির সভ্যতার সাথে সম্পর্কিত, সেই নামগুলো মুছে ফেলা হচ্ছে। আপনারা কি প্রোটেস্ট করেছেন? আপনারা তো ইউনিভার্সিটি শিক্ষিত, করেন নাই। কতগুলো আপনার ঘটনা আমরা দেখছি, যেমন নাটক বন্ধ করে দেওয়া হলো, বসন্ত উৎসব বন্ধ করে, ফুলের দোকানে আপনার কি বলে ভাঙচুর হলো, তারপর মব জাস্টিস করে বাদ দেন, এটা তো এখন মানে ডাল ভাত হয়ে গেছে। হ্যাঁ, এটা বাদ দেন। এই যে কতগুলি ঘটনা ঘটলো না, যেগুলির সাথে আসলে আমাদের বাঙালির একটা সম্পর্ক আছে, বাঙালিত্বের একটা সম্পর্ক। দেখেন, কথা কিন্তু অনেক বড়, এই সংক্ষেপে হবে না। আপনার ন্যাশনালিজমটা কি? পলিটিক্যাল সায়েন্সের ন্যাশনালিজম কাকে বলে? ন্যাশনালিজম হচ্ছে ইটস এ পলিটিক্যাল ইডিওলজি দ্যাট প্রায়োরিটাইজেস লয়ালিটি টু এ নেশন ওভার অল ইন্টারেস্ট। সব স্বার্থের উপরে মানে একটা জাতির প্রতি লয়ালিটি, সেটি হচ্ছে ন্যাশনালিজম। এবং এটা কী কাভার করে? শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, এথনিসিটি, কালচার, সোশ্যাল ভ্যালুজ, সবটা মিলিয়ে হচ্ছে ন্যাশনালিজম। হ্যাঁ, এই যে আমরা বলি যে আমরা বাঙালি জাতি, অথবা যদি বাংলাদেশি জাতি বলি জিয়াউর রহমানের ভাষায়, যেটাই বলি বাংলাদেশি অথবা বাঙালি, এই যে জাতীয়তা, এই জাতীয়তার যে কম্পোনেন্টগুলো, সেগুলোকে যদি আমরা আঘাত করি, হ্যাঁ, এই যে এথনিসিটি বলেন, তারপর কালচার বলেন, সোশ্যাল ভ্যালুজ বলেন, যেগুলি মানে আপনি হয়তো একটা জিনিস মানেন না, আমি মানি, বা আরেকজন মানে, তাই না? তো আপনাকে তো সব কিছুকে ধারণ করতে হবে, তাই না? এটা তো একটা ইনক্লুসিভ সোসাইটি হইতে হবে। কিন্তু আমরা তো দেখতেছি আপনারা কোনো ধরনের মানে এমন কিছু ঘটছে যেগুলি প্রতিবাদ করা দরকার, আপনারা করেননি। হ্যাঁ,
তো আপনাদের মতো এনলাইটেন্ড একটা সেকশন অফ দি সোসাইটি, তাদের কাছ থেকে তো আমরা এটা আশা করি না। আমাদের আমাদের মানে আমাদের শক্তি কি? আপনারা তারুণ্য, স্ট্রাইকিং ফোর্স, তাই না? তা আপনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি এই জিনিসগুলোকে এটা মানে হ্যান্ডেল না করেন, তাহলে কেন আমরা আপনাদের ভোট দিব? কি কারণে ভোট দিব বলেন আপনি? তো এই জিনিসগুলো তো আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা দেখেন, কতগুলি জিনিস মানে আরো অনেক কথা বলার ছিল। জি, একটা জিনিস আমি প্রশ্নটা এর মধ্যে একটু মনে করে দিই যে নুরুল হক নূর বলেছেন যে সরকার মানে অন্তর্বর্তী সরকারে যে মানে ছাত্ররাই আসলে অনেক জায়গায় প্রশাসনকে এবং সরকারকে নিয়ন্ত্রণ করছে। নুরুল হক নূর এই অভিযোগ করেছে, আপনি এটা নিয়ে কি মনে করেন? হ্যাঁ, নুরুল হক নূর তো এটা 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 পাবলিক পারসেপশন, তাই উনি মাইন্ড করতে পারে, পাবলিক পারসেপশন তাই। এবং এটা তো মানে আমি এক জায়গায় শুনছি যে মেগা প্রকল্প নেই তাই মেগা দুর্নীতি নেই, কিন্তু ছোট দুর্নীতিতে 6 মাসে যা হয়েছে সেইটা মানে মাল্টিপ্লাই করলে যদি 16 বছর করেন আর কি, 6 মাসকে মানে 16 বছরে নিয়ে যান, তাইলে শেখ হাসিনার চেয়ে অনেক বড় হয়ে যাবে দুর্নীতি। এটা বাজারে আছে, কিন্তু মেগা দুর্নীতি নাই, কারণ মেগা প্রকল্পই তো নাই, মেগা দুর্নীতি হবে কিভাবে? ছোট ছোট দুর্নীতি যা হয়েছে সেইটা 6 মাসে যা হয়েছে, এইটা 16 বছরে যদি হিসাব করা হয় তাইলে গত রেজিমকে ছাড়িয়ে যাবে, এরকম কথা বাজারে আছে। হ্যাঁ, এখন আপনারা কতটা ইনভলভ সেটা আমি বলতেছি না, মানে এটা হয়েছে আর কি। হ্যাঁ, এটা বাজারে চলতেছে এটা। তো নুরুল হকের কথাটা পাবলিক পারসেপশনের প্রতিধ্বনি আমি মনে করি। হ্যাঁ, এবং এইটা ধরেন যে এখন হয়তো মিডিয়া সেলফ সেন্সরশিপে আছে, মিডিয়া আমি বলি, আমি মিডিয়ার লোক হয়ে বলতেছি যে মিডিয়া সেলফ সেন্সরশিপে আছে, মিডিয়ার উপর কোনো চাপ নাই, সরকার কোনো চাপ দিচ্ছে না, দ্যাট ইজ ট্রু, বাট সেলফ সেন্সরশিপে আছে মিডিয়া। এবং মিডিয়াতে সব পাবেন না আপনি, মিডিয়াতে সব পাবেন না। হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সারা বাংলাদেশে কি হচ্ছে মিডিয়াতে দেখেন। আজকে সকালবেলা উঠে আমাকে একজন একটা হোয়াটসঅ্যাপে ইয়ে করছে যে সকালে উঠেই 3টা খারাপ সংবাদ পাইলাম। কি হয়েছে? একটা গার্মেন্টসের 10 কোটি টাকার মালামাল নিয়ে গেছে একটা, আরেকটা হলো কি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় কোথায় জানি, আরেকটা কি ছাত্রলীগের এক নেতা তার মায়ের অসুস্থ মাকে দেখতে গেছিল, সেখানে তাকে ধরে একেবারে মায়ের পিঠ থেকে শুরু করে কি দিয়ে তার ওই মানে কি বলে যে তার ছিদ্র করে দিয়েছে সারা শরীর। আমাকে হোয়াটসঅ্যাপ এখানে আছে, বলছে সকাল উঠে এই 3টা খবর পাইলাম। তো সারা দেশে যা চলতেছে, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু সে যে ওনারা করতেছেন, মানে হয় কি ললেসনেস থাকলে হয় কি আপনার মিসক্রিয়েন্টের সুযোগ পেয়ে যায়। এখন তো ললেসনেস চলছে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন ভাই, আমি শান্ত ভাইয়ের কাছ থেকে একটু প্রশ্নগুলো উত্তর নিয়ে আবার আপনার কাছে ফিরবো। অনেকগুলো প্রশ্ন মাহবুব কামাল ভাইয়ের পক্ষ থেকে যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেরা অ্যাড্রেস করেন না, সেখানে প্রতিবাদ জানান না, সেটি একটি বিষয়ে অনেক জায়গায় অনেক ধরনের অভিযোগ আসছে। নুরুল হক নূর যেটা বলেছেন যে গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, মাহবুব কামালও একজন সাংবাদিক হিসেবে সেটার সঙ্গে একমত। আপনার আসলে উত্তর কি এসব? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন, জানি না কতগুলো উত্তর দেওয়ার মতো সময় আপনি দিবেন। একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে ভাই বলেছেন যে ওনারা হয়তো এভাবে বললে মাইন্ড করবে, আমি আমাদের জায়গা থেকে ক্লিয়ার করছি আমরা আসলে মাইন্ড করবো না, কারণ আমরা মনে করি আমাদের এই দুর্বলতাগুলো যদি আমরা এই ভেরি বিগিনিং আমরা পুরো রাজনৈতিক পথ চলায় না নিতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের ওই পার্থক্যের জায়গাটা বা আমরা যে ভীষণটা মানুষকে দেখাচ্ছি এটা তৈরি হবে না। সো আমরা খুবই মানে সাধারণে সেখানে যদি আমাদের কোনো ধরনের দুর্বলতা, এমন কোনো দুর্বলতা প্রকাশ পায় যেটার আমাদের কাছে উত্তর নাই, সেই দুর্বলতাগুলো আমরা আসলে আপনাদের থেকে শুনতে চাই এবং নিতে চাই। সেই জায়গায় কোনো মাইন্ড করার কোনো জায়গা নাই, আপনারা যে কোনো কিছু বলতে পারেন। প্রথম যে জায়গাটা আসছে মাহবুব কামাল ভাইয়ের থেকে, সেটা হলো যে মানে তিনি খুব হতাশ হয়েছেন যে 5 আগস্টের মতো লোক 28 তারিখে হয় নাই। এটি কিন্তু আমার কাছে মনে হয় যে এটি খুব স্বাভাবিক, যে 5 আগস্টে কিন্তু আমাদের সবগুলো রাজনৈতিক দল, অ্যান্টিফ্যাসিবাদী যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল সবাই একত্রিতভাবে ওখানে জমায়েত করেছিল, এবং যাদের পলিটিক্যাল ইন্টারেস্ট নাই যেই মানুষগুলো, তারাও কিন্তু রাস্তায় ছিল আমাদের সাথে। সো ওই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা কিংবা সমর্থকরা এবং পলিটিক্যালি নিউট্রাল মানুষরা তারা তো 28 তারিখে আসবেন না, এটা খুবই স্বাভাবিক। 2 লাখের ঘোষণা দিয়েছেন, সেটাও হয়নি মাহবুব কামাল ভাই। এইটার সংখ্যার পারসেপশন হতে পারে, আমার কথা হচ্ছে যে মানুষ যে কম হবে এটা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু যারা এসেছেন সিগনিফিকেন্টলি তাদের বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির একটা স্বপ্ন আছে এবং সেটার জন্যই তারা এসেছেন, এবং আমরা দেখেছি যে জনসমুদ্র সেখানে তৈরি হয়েছিল। দ্বিতীয় জায়গা হচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটছে, আমরা প্রতিবাদ করছি না, এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকগুলো ঘটনা ঘটছে,
এটি একেবারেই সত্যি যে অনেকগুলো যেটা ল অ্যান্ড অর্ডারের যে সমস্ত প্রবলেম হচ্ছে, এবং আমরা কিন্তু যেমন ফুলের দোকানে মাজার কিংবা হচ্ছে গানের আসর বন্ধ করা, এই প্রায় সবগুলো ঘটনাই আমরা হচ্ছে প্রেস কনফারেন্সে বলেন এবং হচ্ছে প্রেস রিলিজ দিয়ে আমরা হচ্ছে সেগুলোর প্রতিবাদ করেছি। সত্যেন বসুর নাম চেঞ্জ করে দেওয়া, ওইটার বিষয়টা আমি ওটার প্রতিবাদ হয়েছে কিনা এটা আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জগদীশ চন্দ্র বসু, আরো অনেক আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো নাম পরিবর্তন। এখন সমস্যাটা হয়েছে কি, সমস্যাটা দেখেন যে এই গভর্নমেন্টের একটা নেচার আছে। গভর্নমেন্টের ধরনটা কিরকম? গভর্নমেন্টের ধরনটা হচ্ছে যে 5 আগস্টের পরে এখানে সবগুলো রাজনৈতিক শক্তি এবং স্টুডেন্টদের একটা ফোর্স, এরা সবাই মিলে একটা গভর্নমেন্ট, স্টুডেন্টদের মধ্যে থেকে 2 জন প্রতিনিধি সেখানে গিয়েছে, পরবর্তীতে আরেকজন 3 জন হয়েছে। এর পাশাপাশি এই বিএনপি বলেন কিংবা হচ্ছে জামাত বলেন বা যারাই আসলে তৎকালীন সময় আন্দোলন সংগ্রামী ছিল, এই প্রত্যেকের সম্মতিতে একটা রাজনৈতিক ভাবে একটা সম্মতিতে একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে। সেই গভর্নমেন্টের যেই ফাংশনাল যে অর্গানোগ্রামগুলো, সচিবালয় থেকে শুরু করে ডিসি, এসপি থেকে যে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কোনো লোক নাই বা আমাদের লোক ছিল না। মনে করেন এই কারা সচিব হয়েছে, কারা যারা বিগত সময়গুলোতে বিএনপি সমর্থক কিংবা জামাত সমর্থক হওয়ার কারণে যারা বিগত দিনগুলোতে নির্যাতিত হয়েছে, প্রমোশন পায় নাই, তারা একসাথে 4টা-5টা প্রমোশন পেয়ে কিন্তু আজকে সচিব হয়েছে, ডিসিরা প্রত্যাহার হয়েছে, নতুন করে ওই বঞ্চিত লোকজন যারা বিএনপি করার কারণে বঞ্চিত হয়েছে, জামাত করার কারণে বঞ্চিত হচ্ছে, তারা আসলে এই প্রশাসনিক দায়িত্বগুলো পেয়েছে এবং সবগুলো জায়গায় কিন্তু এরকম। তো দেখেন সেই জায়গাগুলোতে তারা এবার আপনাদের গাড়ি দিচ্ছে। সমস্যাটা তো এই জায়গায়, সমস্যাটা হচ্ছে যে তারা কিন্তু পুরো প্রশাসনের একজন উপদেষ্টা, তো সে পুরো রাষ্ট্র পরিচালনা করবে না। দেখেন পুরো অর্গানোগ্রামে একজন উপদেষ্টা, তিনি হয়তো নিউট্রাল 3 জন বাদে, অথবা ওই বিএনপি কিংবা হচ্ছে পূর্ববর্তী কোনো রাজনৈতিক সমর্থনই করেন, কারণ আমাদের তো আর রাজনৈতিক দল ছিল না যেটা সমর্থক হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। এই মানুষগুলোই কিন্তু পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করছে। সরকার এখানে সিগনিফিকেন্ট ব্যর্থতা আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। সেই জায়গাগুলো এখন যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন 2টা ক্রাইসিস আছে। একটা হচ্ছে যে এই বর্তমান সিচুয়েশনটাকে সামাল দেওয়া একটা প্রয়োজন, দ্বিতীয়ত হচ্ছে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা যারা আসলে এই পুরো জাতির আকাঙ্ক্ষাটা নিয়ে কাজ করবে। আমাদের একসাথেই 2টা জিনিস অ্যাড্রেস করতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা কোনো জায়গাগুলো মিস করি, কোনো জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে না পারি, আমরা প্রত্যাশা রাখি যারা আপনারা সিভিল সোসাইটির আছেন, যারা ভাইয়ের মতো আছেন, তারা আমাদেরকে এই জিনিসগুলো মনে করে দিই এবং তারাও এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেন একসাথে আমরা এই জায়গাগুলো পালন করতে পারি। তৃতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে যে ন্যাশনালিজমের প্রশ্নটা এখানে এসেছে। আমরা মনে করি যে আমাদের যেই বাঙালি কালচার কিংবা বাঙালি ন্যাশনালিজম বলে আমাদের বাংলাদেশের অনেকগুলো জাতিগোষ্ঠীকে আসলে সেপারেট করে রাখা হয়েছে। আমরা মনে করি এই পুরো ভূখণ্ডের যে মানুষ রয়েছে তাদেরকে অনেককেই জনগোষ্ঠী হিসাবে তাদেরকে একটা শ্রেণীতে রাখা হয়েছে, তাদেরকে নাগরিক মর্যাদা দেওয়া হয় নাই। আমরা মনে করি এখানে প্রত্যেকটা নাগরিককে, সে বাঙালি হোক, অবাঙালি হোক কিংবা মুসলিম হোক, হিন্দু হোক কিংবা যে কোনো ধর্মের হোক, এই প্রত্যেকটা মানুষের যদি আমরা নাগরিক অধিকারটা নিশ্চিত করতে পারি, প্রত্যেককে যদি তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির উপরে গিয়ে একটা রাষ্ট্রীয় তাকে নাগরিকের চোখে দেখে তার ন্যায়টা নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে এই জায়গায় মানুষগুলোকে আমরা একটা শান্তি দিতে পারবো কিংবা এই জায়গায় মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। তখন কেউ চাইলে সে তার নিজস্ব বাঙালি কালচারটাকেও সে চর্চা করতে পারবে, কেউ চাইলে সে চাকমা কালচারটাকেও চর্চা করতে পারবে। তো রাষ্ট্রের একটা নিউট্রাল পজিশনে মানুষকে নাগরিক হিসেবে বিবেচনা করার জায়গাটা গুরুত্ব। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্র পারছে কিনা। আমাদের উত্তর হচ্ছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাষ্ট্র সেইটা দিতে পুরোপুরি সফল হচ্ছে না, এই ব্যর্থতা সরকারের। এবং আমরা এজন্যই, নাহিদ ইসলাম বলেছেন যে আসলে সরকারের থেকে অনেক কিছু করা যায় না, বিধায় বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক শক্তি দরকার। আমরা এই জন্যই বলছি যে আসলে আমরা সরকারের ঘাড়ে থেকে বা সরকারের মাধ্যমে কাজ করানোটা আমাদের জন্য, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠতে চাই এবং আমরা এই স্বপ্নটা দেখেই আসলে বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করতে চাই। এক্সেলেন্ট। মাহবুব কালাম ভাই, আপনি উত্তরগুলো শুনলে নিশ্চয়ই আপনার মনোভূত হলেও হতে পারে। আমি আপনাকে একটি প্রশ্নই করতে চাই, সেটা হলো যে তারা যে স্বপ্নটা দেখেন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে তারা তাদের যে নতুন রাজনৈতিক দলে একটা অন্যতম লক্ষ্য বা প্রধান লক্ষ্য, প্রাথমিক লক্ষ্য, এটা নাহিদ ইসলাম দল ঘোষণার দিনই বলেছেন। সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়টি এবং নতুন সংবিধানের বিষয়টা আসলে কতটুকু তারা মানে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আগামী 1-1.5 বছর 2 বছরের মধ্যে বাস্তবসম্মত বলে মনে করেন? অল্প সময় হবে কিনা জানি না। যাই হোক, উনি ওই যে শহীদ মিনার যে স্মৃতিসৌধে যে জানেন ওইটা কিন্তু ব্যাখ্যা দিলেন না উনি। যাই হোক, আমাদের ওই যে শিডিউল হয়েছে, আমরা শহীদ মিনার স্মৃতিসৌধে আমরা রাজনৈতিক দল হিসেবে যাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। আচ্ছা, এই যে সেকেন্ড রিপাবলিক না, রিপাবলিকটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। রিপাবলিক শব্দটা আসছে ল্যাটিন রেস পাবলিকা থেকে, এটা প্রজাতন্ত্র। এইটার ডেফিনেশনটা আমি যদি ইংরেজিতে দিই তাহলে ইট ইজ এ স্টেট ইন হুইচ পলিটিক্যাল পাওয়ার রেস্টস উইথ পাবলিক থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভস ইন কন্ট্রাস্ট টু এ মনার্কি। এটা হচ্ছে রিপাবলিকের, মানে আমি একেবারে থেকে বলতেছি।
অর্থাৎ রাজতন্ত্রের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের দ্বারা মানে দেশ পরিচালিত হবে, যদি হয় সেটা হচ্ছে রিপাবলিক। রাজতন্ত্রে কি হয়, রাজার সব কিছু, আর রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র, প্রজারা ঠিক করবে যে কারা দেশ শাসন করবে। তো আগে তো মনার্কি ছিল, সব রাজতন্ত্র ছিল। তো রাজতন্ত্রের বিরুদ্ধে পাবলিক প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকার থাকলে সেটা রিপাবলিক বলে পলিটিক্যাল সায়েন্সে। এখন আমাদের যে এখনকার যে কনস্টিটিউশন, সেটা তো রিপাবলিক, ইটস রিপাবলিক। কারণ এখানে শেখ হাসিনা ম্যানিপুলেট করছে এই সংবিধানের যে ধারা উপধারাগুলো, সেগুলি সে ম্যানিপুলেট করছে। কিন্তু সংবিধানের ধারা উপধারাগুলো তো রিপাবলিকের ধারা, তাই না? সে কে ম্যানিপুলেট করলো সেটা তো পরের ব্যাপার। শেখ হাসিনা রুলটা তো মনার্কিক্যাল টাইপেরই রুল, মনার্কি হয়ে গেছে, কিন্তু কনস্টিটিউশন তো সেটা নাই, কনস্টিটিউশন তো তাই আছে। তো আপনি এটা চেঞ্জ করবেন কিসের ভিত্তিতে, কেন? আপনি এটা বলতে পারেন থার্ড রিপাবলিক, মানে কি বলে যে সেকেন্ড রিপাবলিক তো হয়ে গেছে আপনার জিয়াউর রহমানের দ্বারা। কারণ ওয়ান পার্টি যখন রুল হলো, মানে ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে শেখ মুজিব বঙ্গবন্ধু যেটা করলেন ফোর্থ অ্যামেন্ডমেন্ট, তখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ দ্বারা আর রাষ্ট্র শাসিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তো সেইটা জিয়াউর রহমান ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মাল্টি পার্টি সিস্টেম করে দিল এবং ভোটের মানে প্রচলন করলেন। তো ফলে আপনি বলতে পারেন যে সেইটা সেকেন্ড রিপাবলিক। কারণ মানে ভোট ছাড়া, পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছাড়া সরকার থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দেশ শাসন করবে। ফলে এই সময়টা, এই অন্তর্বর্তী সময়টা রিপাবলিক ছিল না, মানে ফোর্থ অ্যামেন্ডমেন্টের পর এই ফিফথ অ্যামেন্ডমেন্ট অন্তর্বর্তী। এরপরে এটা আপনি বলতে পারেন ওইটা সেকেন্ড রিপাবলিক, আপনি বলতে পারেন এইটা থার্ড রিপাবলিক কেন বলবেন আপনি? এটা তো কনস্টিটিউশনে আছে। আচ্ছা, এটা কিন্তু ধরেন অন্যান্য দেশে কি হয়েছে, ফ্রান্সে কি হয়েছে, ফ্রান্সে এখন যেটা, এটা ফিফথ রিপাবলিক, এই যে কি দগলটাই, সেটার পার্সপেক্টিভ ভিন্ন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি কনস্টিটিউশন নতুন করে সাজাতে চাচ্ছেন কেন, নতুন করে লিখতে চাচ্ছেন কেন? আপনি কনস্টিটিউশন যেসব জায়গা স্বৈরাচারকে প্রমোট করে সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনি নতুন কিছু ঢোকান। বাদ দিতে গেলে তো অনেকগুলো বাদ দিতে হবে, মানে সংস্থার কমিশনের যে প্রতিবেদন, খুব বেশি বাদ দিতে হবে না, একটু বলে লাভ নেই। দেখেন, আপনার আমেরিকান কনস্টিটিউশনের হওয়ার 250 বছর হয়ে গেছে, 1789-এ এটা অ্যাডপ্টেড হয়েছে। এই 250 বছরে 27 বার এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, 27 বার। এবং প্রথম 10 বার হয়েছে বিল অফ রাইটস, এই যে আপনার অধিকার, মানবাধিকার, এই 27 বার হয়েছে। তা আপনি প্রয়োজনে 50 বার করবেন সংবিধান সংশোধন। আপনাকে নতুন করে লিখতে হবে কেন? যে কালাকানুনগুলো আছে, 70 ক্লজ, তারপরে ধরেন যে এই যে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা, তারপরে এইসব যেগুলো আছে সেগুলো আপনি অ্যামেন্ডমেন্ট করে দেন। অথবা নতুন যদি ঢুকাইতে চান যে হ্যাঁ টেনিউর 4 বছরের বেশি করা যাবে না, 5 বছরের, এখন তো 5 বছরের টেনিউর আছে প্রধানমন্ত্রী, করা যাবে না, সেটা করেন। আপনি যে সমস্ত কালাকানুন আছে ওগুলো বাদ দিয়ে নতুন করে আপনাকে কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করতে হবে, কেন গণপরিষদ করতে হবে? এটা তো দরকার নাই। এটা বাস্তবসম্মত কিনা এক বছরের মধ্যে? এটা বাস্তবসম্মত না, এটা বিএনপি মানবেও না। তো আপনি শুনেন, এই আমি শেষ করে দিই, এই যে পার্লামেন্টের নির্বাচনের মধ্যে এই যে ইলেকটেড পার্লামেন্ট হবে, তারা কনস্টিটিউশনের কোথায় কোথায় ফ্যাসিবাদের কি বলে আছে, ফাঁসিবাদ জন্মাইতে পারে প্রবণতা আছে, সেগুলি বাদ দিয়ে নতুন যে চিন্তা আছে সেই নতুন চিন্তা ঢোকান, অসুবিধা তো নাই। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমি শান্ত ভাইয়ের কাছে এটাই শেষ প্রশ্ন, আপনার হাতের সময় 3 মিনিটেরও কম। আপনি বলবেন যে আপনাদের সেকেন্ড রিপাবলিক বাস্তবসম্মত না, গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, এখন আপনি বলতে পারেন থার্ড রিপাবলিক সম্মত না। আপনাদের যে নতুন সংবিধানের দাবি সেটাও বাস্তবসম্মত না, এটা বিএনপিও বলেছে, সিভিল সোসাইটির পক্ষ থেকে অনেক জায়গা থেকে এরকম আওয়াজ আসছে। আপনি এটা নিয়ে কি বলবেন? এই উত্তরটা করে আমার শেষ আরেকটা প্রশ্ন। আমি মাহবুব কামাল ভাই যেমন বললেন না, যে কেন আসলে সংবিধান মানে পরিবর্তন নতুন করে লিখতে হবে, আপনি প্রয়োজন 80% পরিবর্তন করেন, হ্যাঁ, মানে ভাইটা বলেন 80%, মানে আপনার প্রয়োজন পরিবর্তন করেন। আমার কথাটা হচ্ছে যে কেন আপনাকে ওই 72-এর সংবিধানেই থাকতে হবে, লিখলে আসলে সমস্যাটা কোথায়? এটা হচ্ছে মানে এত, মানে আমি দেখি যে কারো কারো মধ্যে যে 72-এর সংবিধানের প্রতি অসীম মায়া এবং অসীম আনুগত্য, এইটা খুবই দুঃখজনক, যে আসলে পরিবর্তনই করা যাবে না। আপনি এখন জনগণ দিবে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন করে সংবিধান লিখবে, এটা তো এমন কিছু না যে এটাকে ওই 72-এর সংবিধান ভিত্তি করেই থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি বলছেন যে সেকেন্ড রিপাবলিক হলে সেটা হয়ে গিয়েছে। সেকেন্ড রিপাবলিক যদি ওটাকে কনস্টিটিউশনালি আপনি অ্যাকনলেজ করতেন, তাহলে আমরা মনে করি যে সেটা করা উচিত ছিল,
জিয়াউর রহমান যেটা করেছেন সেটি আসলেই ভালো কাজ করেছেন, কারণ শেখ মুজিব যেভাবে একদলীয় শাসন, মোনার্কি তো আসলে আপনাকে রাজতন্ত্র নাম দিয়ে করতে হয় না, ভিন্ন নামে শেখ হাসিনাও মোনার্ক হইতে পারে। তো সেটা যে শেখ মুজিব মোনার্কি হয়ে যে একনায়কতন্ত্র তৈরি করেছিল, সেখান থেকে জিয়াউর রহমান যে বের হয়ে এসেছেন, সেটাকে যদি আমরা অফিসিয়ালি সেকেন্ড রিপাবলিক হিসেবে কাউন্ট করতাম, তিনি যেমন মৌখিকভাবে করেছেন, তাহলে কিন্তু 72-এর সংবিধানে আপনারা ফেরত যেতে পারতেন না, ওখান থেকে আবার একটা আপনার নতুন ধারা শুরু হতো। তার মানে আমরা মনে করি যদি এখন আপনি আবার মুখে থার্ড ফোর্থ যতই আবেগ নিয়ে বলেন, আবার আপনি ওই চাইলে 72-এর সংবিধানে আবার ফেরত যেতে পারবেন। এটা হচ্ছে প্রথম প্রবলেম, রিপাবলিক অফিসিয়ালি রিকগনাইজ করার। যদিও আমরা এখন যেহেতু ওটাকে সাংবিধানিকভাবে হয় নাই, আমাদের সেকেন্ড থার্ড শব্দ নিয়ে আসলে আমাদের বিতর্ক না, বিতর্কটা হচ্ছে আমাদের নতুন একটা রিপাবলিক, আমাদের নতুন করে প্রজাতন্ত্র, যেই স্বৈরতন্ত্র যে হয়েছে বা রাজতন্ত্র যে হয়েছে শেখ হাসিনার অধীনে, সেটা তো আমরা সবাই এগ্রি করি যে এই রাজনৈতিক শক্তিগুলো এখন আছে। তার মানে সেখান থেকে আমাকে বের হয়ে একটা নতুন রিপাবলিকে পদার্পণ করতে হবে। লেটস ডিসাইড যে আসলে সেটার নাম কি সেকেন্ড দিব না থার্ড দিব, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই একটা জায়গায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে সংবিধান তো আপনি যতগুলো লাগে পরিবর্তন করেন, একটা অ্যামেন্ডমেন্ট দিলে হাইকোর্ট এসে কোনো ধরনের ছাড়াই, মনে করেন কোনো ধরনের নির্বাচিত সংসদ সদস্যের ছাড়াও হাইকোর্ট এটা বাতিল করে দিতে পারে। আমরা দেখেছি না এখন বর্তমানে নির্বাচিত সংসদ সদস্যের বাইরে এসে হাইকোর্ট সংবিধানের লাস্ট বাতিল করে দিয়েছে না, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসে না সংবিধানে। সো এই যে চাইলে যে কোনো সময় আপনি একটা সংশোধনী বাতিল করে দিতে পারেন হাইকোর্টের মাধ্যমে, কিন্তু আপনি যখন এটাকে নতুন গণপরিষদের জনগণের ম্যান্ডেট দিয়ে যখন আপনি এটা নির্বাচিতভাবে নতুন করে এই সংবিধানটা লিখবেন, তখন কিন্তু চাইলেই হাইকোর্ট বলতে পারবে না যে আপনি আবার 72-এর সংবিধানে ফিরে যান। এবং আমার কথা হচ্ছে যে আপনি এখানে 10টা ধারাই পরিবর্তন করার প্রয়োজন মনে করেন, আমরা মনে করি 20টা, আপনি মনে করেন 10টা, অন্তত কমন 20টা জায়গা আছে যেটা আমরা পরিবর্তন করা মনে করি, বিএনপি মনে করেন 55টা 60টা জায়গায় পরিবর্তন মনে করে। এইগুলোই অ্যাকোমোডেট করে আপনি লেখেন না জনগণের ম্যান্ডেট নিয়ে। এটা একটা দীর্ঘ আলোচনা করে আমাকে 1 মিনিট দিন, 1 মিনিট, এক সময় না, একদম 1 মিনিট, তা না হলে একটু হবে না, এটা হবে না, তাহলে 1 মিনিট দিতে হবে। 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড। এই যে দেখেন, আপনি বলেন হাইকোর্ট বাতিল করে দিতে পারে, যে কোনো পার্লামেন্টে যদি মানে 2/3 মেজর যেটা আপনারা করবেন, যদি তারা মানে ঐকমত্য পোষণ করে যে এই সংবিধানই রাখবো না, আপনি কি করবেন? হ্যাঁ, 2/3 মেজরিটি হইতে হবে জন্য। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। থ্যাংক ইউ ভাই। এটা